আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিছুক্ষণ পরে একটা লোক আসলে আর সাথে পুলিশ লোকটাকে এসে সোহানকে বাবা বাবা বলে বুকে টেনে নিলে আর আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিল, এই বলে যে আমি নাকি মাস্তানি করি, চাঁদাবাজি করি, আরও অনেক কিছু বলে। তখন সাথে সাথে পুলিশের আরও গাড়ি চলে আসলো। আমার রাগ কমেছে না, শালা আমার বোনের হাত ধরা। পুলিশের হাতে থাকা অবস্থায় আরে দুই একটা লাথি মেরে দিলাম। তখন পুলিশ আমাকে মারতে যাবে, ঠিক তখনই ডিআইজি চলে আসলে আর জোরে বলে, থাম। আরে স্যার, আপনি এখানে বুঝতে পারছি এই মাস্তানকে ধরার জন্য এসেছেন তাই না? সমস্যা নেই স্যার, ওকে আমরা ধরে ফেলেছি। চুপ করো, তোমাকে কে পুলিশের চাকরি দিচ্ছে? কেন স্যার, আপনি জানেন না আমাদেরকে সরকার চাকরি দিচ্ছে স্যাসরাদের ধরার জন্য? ডিআইজি আঙ্কেল বলে, তুমি কাকে ধরেছো? সে মাস্তান। এর মধ্যে আরও কয়েকটা গাড়ি ঢুকলে স্কুলে দেখে বুঝে ফেলাইছি আব্বু এসেছে আর ডিআইজি আঙ্কেলকে আব্বু পাঠাইছে। আব্বু গাড়ি থেকে নামতে পুরো স্কুলের মানুষের ভিড় পড়ে গেছে। আর যে পুলিশ আমাকে ধরে রাখছে সেই পুলিশ আমার হাত ছেড়ে দিয়ে আব্বুর কাছে চলে গেলে সেফটের জন্য আমি সেই সুযোগে সোহানকে আরও মারতে থাকলাম। আমার সব রাগ তার উপরে মিঠালাম। শালা আর সোহানের আব্বু এসে আমাকে ধরে রাখছে, মারতে দিচ্ছে না। আর আবার সেই পুলিশ এসে আমার হাত ধরতে যাবে, তখনই ডিআইজি আঙ্কেল এসে পুলিশ অফিসারকে দুইটা চড় মারে। স্যার, আমাকে মারলেন কেন? মাস্তানটাকে ধরবো না? ধরবেই তো, চাকরি থাকলে তো তুমি ধরবে, তাই না? ভালো লোক হয় মাস্তান আর মাস্তান হয় ভালো লোক। শুধু টাকা থাকলে, তাই না? এতক্ষণ যাকে স্টেপ করার জন্য ওই জায়গায় গিয়েছিলাম তার ছেলে হলো এই আদি চৌধুরী, আর সেই এই মাস্তান। না, মার খাওয়া লোকটা হয় ভালো লোক, সে সবসময় মেয়েদেরকে ইফটিজিং করে। আর আজকেও এই মামুনি যে এই দিকে আসতেছে, মারিয়া যায় তখন বলে এই হলো আদি, ছোট বোন মনে হয়। ওই যে যাকে স্টেপ করার জন্য গিয়েছিলাম তার মেয়েকে আজকে এই মেয়ের সর্বনাশ হয়ে যেত। কোনো ভাইয়ের সামনে তার ছোট বোন কলিজার টুকরা হাত ধরে টানাটানি করবে আর তার বড় ভাই তা দেখবে আর চুপচাপ থাকবে? তা ভাবলে কি করে হয়? এটাকে ছেলে না বাবা, বেটাকে এখানে শেষ করে দেওয়া উচিত। সাথে সাথে সোহান আর তার বাপ ডিআইজির পায়ে পড়ে যায়। ডিআইজি বলে, আমি কিছু করতে পারবো না, যাদের কাছে তুমি অপরাধী তাদের কাছে যাও। সাথে সাথে মারিয়া পায়ে পড়ে যায়। মারিয়া পা সরিয়ে নেয়, তারপরে আমার কাছে আসে, বাট সোহান আসে না। যদি আবার মারি ভয় পেয়ে আসে না। তারপরে আস্তে আস্তে করে আমার পায়ে পড়ে, তখন একটা লাথি দিয়ে আমার সামনে থেকে সরিয়ে দেই আর বলি, যেখানে আমার বোন তোদেরকে ক্ষমা করে নাই সেখানে তোরা আমার পায়ে ধরতে এসেছিস। বলে আবারও মারতে যাব, তখন আব্বু বলে, থামাদি, এই কুকুরগুলোকে আর মারিস না, তাদেরকে পুলিশের হাতে তুলে দে, শেষ জীবনটা জেলে পচে মরুক। আমি থেমে গেলাম। পুলিশ ওদেরকে নিয়ে গাড়িতে উঠালে তারপরে যে পুলিশটা আমাকে ধরছে সে এসে আমাকে সরি বলে আর বলে, ওই লোকটা আমাকে এমনভাবে বলে যে আমার মাথাটা নষ্ট করে দিল, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সরি ছোট ভাই। স্যার, আপনি আপনার জায়গায় ঠিক কাজটা করেছেন, বাট সত্যিটা না জেনে ভুলটা করেছেন। পুলিশ আঙ্কেল, বাপ বেটাকে এমন শিক্ষা দিয়ে ছাড়বেন যেন কোনো বাপ তার ছেলেকে এমন শিক্ষা না দেয়। এই স্কুলে অনেক মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে ওরা। তুমি চিন্তা করো না মামনি, ওদের কঠিন বিচার হবে। এই বলে পুলিশ চলে গেলে সব ছাত্রছাত্রীরা হাতে তালি দিয়ে আমাকে অভিনন্দন জানালে। আব্বু মারিয়াকে গাড়িতে উঠালে আমাকে উঠতে বলে, আমি উঠি নাই, বললাম একটা কাজ আছে বলে চলে আসলাম। আব্বু মারিয়া গাড়ি করে চলে গেলে আমি হেঁটে হেঁটে বাসায় গেলাম। বাসায় ঢুকতেই আব্বু চিল্লাচিল্লি, আদি দাঁড়া। কি বলো? বোনের জন্য মারামারি করবো না তো কার জন্য করবো? সে আমার বোন, আমাকে তো সব বলবে। আমার বোনকে কেউ কাঁদাবে তা আমি মেনে নিতে পারবো না। আর তোমাদেরকে বললেই বা কি হতো? পুলিশ পাঠিয়ে তাকে ধরে নিতে, আবার সাথে সাথে ছেড়েও দিত। বাট আমি তাদেরকে হাতে কলমে শিখিয়ে তারপরে শ্বশুরবাড়ি পাঠিয়েছি। আমি যদি ওই সময় ডিআইজিকে না পাঠাতাম তাহলে যে কি হতো আল্লাহ ভালো জানে। কি আর হতো, ভাইয়া ওদেরকে গুলি করে দিত, তাই না ভাইয়া? চুপ, একেবারে চুপ। শয়তানি বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি আসে না মাথায়। যা রুমে যা। আমি চলে আসলাম রুমে,
এসে মাথাটা ঠান্ডা করার জন্য শুয়ে পড়লাম। খাটে আস্তে আস্তে করে ঘুমের দেশে হারিয়ে গেলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেলে আসলে আমি একটা স্বপ্ন দেখলাম। একটা মেয়েকে, বাট তার চুলের জন্য তার মুখ দেখা যাচ্ছে না, কারণ তার এলোমেলো চুল বাতাসে উঠছে। তখনই তার মুখখানি দেখতে যাব, তখনই ঘুমটা ভেঙে গেলে আফসোস নিয়ে বাথরুমে গেলাম। এসে দেখি জান্নাতুল কল দিছে। আমি রিসিভ করে তখন জান্নাতুল বলে, এই হারামি কই তুই? কেন, বাসায়, কিছু বলবি? শালা তুই না আমার সাথে দেখা করবি, সব কি ভুলে বসে আছিস কুত্তা? ও সরি, আসছি। কই আসতে হবে বল? সরি তোর কাছে রাখ, তুই এই ঠিকানায় চলে আয় কেমন? বলে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখন আম্মু বলে, কই যাস বাবা আদি? এই যে আম্মু, একটু বাইরে যাব, বন্ধুর সাথে দেখা করতে। কয়েকটা টাকা দাও তো। আম্মু 500 টাকা দিলে আর বলে তাড়াতাড়ি যেন বাসায় ফিরি। আমি ওকে বলে চলে আসলাম বাহিরে। জান্নাতুলের ঠিকানা গিয়ে দেখি রাক্ষসীটা আগে চলে আসছে। আমি বললাম, বল, দেখা করতে বললি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, আজকে তোকে আমি ট্রিট দেব, তাই এখানে আসতে বলছি। সত্যি নাকি? বাট হঠাৎ ট্রিট কেন? এমনি তোকে ট্রিট দিতে মন চাইছে, তাই দিলাম। বল কি খাবি? আমার তবে একটা খাবার পছন্দ, বিরিয়ানি। তাই আমি কাচ্চি বিরিয়ানি অর্ডার দিলাম 2 প্লেট। 4 মিনিট পরে বিরিয়ানি আসলে আমরা বিরিয়ানি খেলাম। খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। তখন জান্নাতুল বলে, সামনে একটা পার্ক আছে, ওইখানে গিয়ে বসি। চল। চলে গেলাম ওই জায়গায়। প্রায় সময় ওইখানে আসি মারিয়াকে নিয়ে। বিকালটা ভালো লাগে, অনেক বাচ্চা আসে, খেলাধুলা করে, পরিবেশটা দেখতে সুন্দর লাগে। চল ওই জায়গায় বসি। গিয়ে বসলাম। আচ্ছা আদি, তুই কি কখনো প্রেম করছিস? না রে, এইসব প্রেম ভালোবাসা আমার ভালো লাগে না। তুই করছ? না, তবে একটা ছেলেকে আমার খুব ভালো লাগে, বাট ভয় বলতে পারছি না। কি ছেলে না কি? আর তুই ভয় পাস? তোর তো অনেক সাহস। ভালো লাগলে বলে ফেল, আর না হয় পরে আর বলতে পারবি না। আচ্ছা, ছেলেটার নাম কি রে? তখন জান্নাতুল নামটা শুনে আমার মনটা কেমন কেমন যেন করতে শুরু করে দিল। জান্নাতুল যে নামটা বলে সেই নামটা হলো আকাশ। আমার বন্ধুর কথা মনে পড়ে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল। তখন জান্নাতুল বলে, কি রে, কি হয়েছে তোর আবার? কিছু না। আচ্ছা চল আর বাসায় চলে যাই। কেন, তোর কি ভালো লাগে না? কি হয়েছে বল তো আমায়। আরে কিচ্ছু হয় নাই। আচ্ছা, সামনে তো 14 ফেব্রুয়ারি আসছে, তখন তাকে তুই প্রপোজ করে দিবি, কেমন? আমি একটা মেয়ে হয়ে তাকে প্রপোজ করব, সে করতে পারে না? সব সময় কি ছেলেরা প্রপোজ করবে নাকি? এখন থেকে মেয়েরাও করবে। আমি করব না তাকে প্রপোজ। ওকে, না করলে নাই, বাট নিজে জিনিসটা যখন অন্যের সাথে দেখবি তখন দেবদাসী হয়, কান্না করিস, কেমন? না না, আমি কান্না করতে পারবো না, আর ওকে অন্য কারোর সাথে দেখতেও পারবো না। আচ্ছা তুই কি দেখবি? কে? না রে, একেবারে বিয়ের সময় দেখব আমাদের দোলাভাইকে। ও মা গো, মেয়ে তো লজ্জাও পাইছে। বাহ বাহ, ভালো তো। কুত্তা, তুই জানিস না মেয়েরা বিয়ের কথা বললে লজ্জা পায়? ও মা, তাই নাকি? এই কথাটা কি সত্যি নাকি? মেয়ে বিয়ের কথা শুনলে লজ্জা পাই? আচ্ছা চল, আজকে তুই আমাদের বাসায়। না রে, আমি বাসায় যেতে হবে এখন। আচ্ছা চল, আমি তোদের বাড়িতে যাব, আন্টি আঙ্কেল আর তোর ছোট বোনের সাথে পরিচয় হই। দেখ, তুই হলি বড় লোকের একমাত্র মেয়ে, আমার মতো সামান্য একটা ছেলের বাসায় যাবি, তা মানায় না রে। কুত্তা, বন্ধুদের মধ্যে কখনো বড় লোক আর ছোট লোক হয় না রে। চল এখন আমি তোদের বাসায় যাব। তুই পাগল নাকি? তোকে আমার সাথে বাসায় নিলে আব্বু আম্মু আমাকে কতগুলো প্রশ্ন করবে, আমি বাবা এতগুলো উত্তর দিতে পারবো না। তোকে অন্য এক সময় নিয়ে যাব, কেমন? আমি ইচ্ছা করে নিচে যাই নাই, আমি চাই না কেউ আমার পরিচয়টা জানুক। ওকে, বাট আমাকে নিয়ে যাবি কিন্তু। ওকে, আচ্ছা যা, নিয়ে যাব একদিন। এখন আমাকে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। ঠিক বলছো, চল তোকে দিয়ে আসি আমি। না, আমি যেতে পারবো। তুই ওই যে রিক্সাটা থেমে আছে ওইটা দিয়ে চলে যা, আমি একটা বাসে করে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, তুই আমার সাথে রিক্সায় গেলে কি এমন হবে? কিছু হবে না, বাট আমি কোনো মেয়ের সাথে রিক্সায় উঠতে পারবো না রে, কেউ দেখলে আমার সমস্যা হবে। এই রিক্সা মামা যাবে এই ঠিকানা জায়গায়? মামা যাবো, তবে ভাড়া 10 টাকা বেশি দিতে হবে। ভাড়া 60 টাকা, আমাকে 70 টাকা দিতে হবে। ওকে মামা, সমস্যা নাই, চলেন। ওকে, আল্লাহ হাফেজ। বাসায় গিয়ে আমাকে কল দিস, কেমন? বলে চলে আসলাম। রাস্তায় দেখলাম একটা ঝালমুড়ির দোকান, দেখে আমি চলে গেলাম ঝালমুড়ি খেতে। আমি বললাম, মামা ঝাল কম দিয়ে ঘুরি বেশি দিয়ে ভালো করে একটা বানিয়ে দেন। 1 মিনিট পরে আমাকে বানিয়ে দিলে আমি টাকা দিয়ে খেতে খেতে রাস্তা দিয়ে চলে আসলাম। দেখলাম একটা বাস থামিয়ে রাখছে, আমি দৌড়ে গিয়ে বাসটাকে ধরলাম, সাথে সাথে উঠে গেলাম।
বাস চলে আসলে আমাদের বাসার কাছে আমি নেমে গেলাম আর বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে মারিয়া বলে, ভাইয়া তোকে কতগুলো কল দিলাম, তুই ধরিসনি কেন? আমি ফোনটা বের করে দেখি মারিয়া 7টা কল। আমি বললাম, দেখো ফোনটা সাইলেন্ট ছিল, কেন কল দিছিস? ভাইয়া ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো, চল না ভাইয়া। কি এখন সন্ধ্যা হয়েছে, আব্বু বাসায়, আমাকে বকা শোনাবে নাকি? আপু জানবে না, আমরা লুকিয়ে লুকিয়ে যাব। আরে মাথা মোটা, তোর কি মনে হয় আব্বু বোকা? যখন তোকে বাড়িতে কোনো জায়গা বা রুমে না দেখবে তখন কি হবে বুঝতে পারছিস? বোকামে, যা রুমে যা। খাবো ফুচকা ঝালমুড়ি। বলে চলে গেলে আমি বাসা থেকে আবার বের হলাম আর রাস্তার পাশে দেখলাম ফুচকা আর ঝালমুড়ি বিক্রি করছে। ওইখান থেকে প্রসেস করে নিয়ে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। কই ছিলে এতক্ষণ? আর হাতে কি এটা? তোমার মেয়ে কই? ঘুম পড়ছে আর গাল ফুলে আছে, কি জানি। আচ্ছা থাক, আমি আসছি। মারিয়া গাল ফুলে আছে, তার কারণ আমার হাতে প্যাকেটগুলো দেখবা, কিছুক্ষণ পরে সব কিছু ঠিক হয়ে যাবে। কি যে করিস দুই ভাই বোন, আল্লাহ ভালো জানে। আমি আর কিছু না বলে উপরে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া চুপ করে বসে আছে বই খুলে। আমি পেছন থেকে বেউ দিতেই মারিয়া ও ভাইয়া বলে উঠল। আমি সাথে সাথে মারিয়াকে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, ভয় পাস না, আমি আছি তোর সাথে। কুত্তা, আমাকে ভয় দেখাস কেন? যাও আমার রুম থেকে। ওকে, চলে যাচ্ছি, বাট ফুচকা আর ঝালমুড়িগুলো ময়লা ঝুড়িতে ফেলাই দিয়ে আসি। কি? এই দাঁড়া দাঁড়া, কই যাস? বস আগে। না, চলে যাই, তুই তো বললি। ও বলছিলাম না তোকে চলে যেতে? আচ্ছা কাজ কর, তুই এগুলো রেখে চলে যা। বলে হাত থেকে প্যাকেটটা রেখে বের করে দিল। আমি চলে আসলাম রুমে। এসে ফোনটা বের করে দেখি জান্নাতুল কল দিচ্ছে। আমি রিসিভ করি আর বলি, পরে কথা বলবো, এখন ফ্রেশ হচ্ছি। বলে কলটা কেটে দিলাম। তারপরে ফ্রেশ হলাম। আম্মু এসে ডেকে গেলে নিচে আসতেই আমি নিচে গিয়ে দেখি আম্মু নাস্তা নিয়ে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ারে বসলাম, আরও নাস্তা করে রুমে চলে আসলাম আর বললাম, রাতে আমি খাবো না। বলে রুমে চলে আসলাম। মাথা ব্যথা করছে তাই শুয়ে পড়লাম আর আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। সকালে কারো ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি মারিয়া। ভাইয়া ওঠ না। কি কি হয়েছে বল? শপিং করব, তোকে যেতে হবে, আব্বু আমাকে একা ছাড়বে না। তো আমি কি করব? আমি যেতে পারবো না, তুই যা এখান থেকে। ওকে। বলে চলে গেলে কিছুক্ষণ পরে আমার মুখে এক জগ পানি ঢেলে দিলে আমি চিল্লানো দিয়ে উঠে গেলাম। আমি রাগের মাথায় মারিয়াকে মারতে গেলাম। যখন থাপ্পড় দেব তখনই মারিয়া ভয় পেয়ে কেঁদে দেয়। আরে আরে, তোকে কি কিছু করছি আমি? দেখ তুই কাঁদবি না, বলে দিলাম। আচ্ছা যা, তুই রেডি হ, তোকে নিয়ে শপিং করতে যাব, যা। সত্যি বলছো তো? যা রেডি হ। মারিয়া খুশি হয়ে চলে গেলে রেডি হতে আসি। আমি বাথরুমে চলে গেলাম। গোসল করে রেডি হয়ে নিচে গিয়ে দেখি মারিয়া রেডি। শপিং বলে কথা, তাই আমার আগে এসে হাজির। হালকা নাস্তা করে নিলাম আর মারিয়াকে বললাম, টাকা নিছত? মারিয়া বলে কার্ড দিচ্ছে। এখন আম্মুকে বিদায় দিলাম। একটা সিএনজি নিয়ে মার্কেটে চলে আসলাম। মারিয়ার সাথে শপিং কমপ্লেক্সে ঢুকলাম। 1 ঘন্টা ধরে ঘুরছে, বাট কোনো কিছু কিনে নাই মারিয়া নাকি কোনো কিছু ভালোই লাগে না। আমি বললাম, দেখো মারিয়া, আমার আর ভালো লাগে না, তুই যদি এভাবে ঘুরতে থাকিস আমি তোরে রেখে চলে যাব কিন্তু। রাগ হচ্ছে মারিয়া। কি করব, পছন্দ হচ্ছে না তো। তাহলে আম্মুর সাথে শপিং করতে আসবি, এখন চল বাসায়। এই না না না, সত্যি এবার কিনবো। বলে একটা দোকানে গেলাম। দেখতে দেখতে মারিয়া একটা ড্রেস পছন্দ হয়েছে। ওই ড্রেসটা মারিয়া কিনে ফেলে। আমি বললাম, যাক বাবা, তাহলে তুই শেষ পর্যন্ত কিনলি, এখন চল মারিয়া। না, এখন তুইও কিছু কিনবি, তারপর যাব। চল প্যান্টের দোকানে। আমি বললাম না, আমার আছে, এখন চল। বলে মারিয়াকে জোর করে নিয়ে আসলাম বাহিরে। মারিয়া তো সেইভাবে রেগে আছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। মারিয়া রাগ করে আছে আমি কেন কিছু কিনলাম না। তাই আমি একটা সিএনজি ডাকতে গেলাম। ঠিক তখনই কি হলো মনে নাই, মারিয়া একটা চিল্লানি দিলে আর আমি নিচে শুয়ে পড়লাম। দেখলাম একটা গাড়ি ওপাশে এসে আমাকে ধাক্কা মারে, যার কারণে আমার হাতে সমস্যা হয়। আমি নিচে পড়ে গেলে আমার হাতে ব্যথা পাই। গাড়ির নাম্বারটা মনে রেখে দিছি। মারিয়া দৌড়ে আমার কাছে আসে, সাথে সাথে মানুষের ভিড়টা জমে যায় আর আমাকে একটা গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। মারিয়া আব্বুকে কল দিয়ে বলে, ভাইয়া গাড়ির সাথে ধাক্কা খেয়ে এখন হাসপাতাল আছে। সাথে সাথে আব্বু আম্মুকে নিয়ে চলে আসে হাসপাতালে। রুমে আসার আগে থেকে আম্মু কান্না শুরু করে দিলে আম্মু রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলে আর বলে, বাবা তুই ঠিক আছিস কি না? ঠিক আছি। আব্বু ডিআইজিকে কল দিয়ে বলে, আমার ছেলেকে কারা যেন মারার চেষ্টা করেছে, তোমরা কি করো? বলে চিল্লাচিল্লি শুরু করে দিল।
আম্মু গিয়ে মারিয়াকে একটা থাপ্পড় মারে। মারিয়া গালে হাত দিয়ে বসে আছে চুপচাপ। আম্মু তুমি কেন মারিয়াকে মারছো? মারিয়া আবার কি করছে? মারিয়ার জন্য তো আজ তুই এখানে। মারিয়া যদি তোকে নিয়ে না আসতো তাহলে আজকে তুই হাসপাতালে থাকতি না। ও মা, এখানে মারিয়া কি দোষ? এইটা আমার নিয়তি ছিল। মারিয়া আমার কাছে আয়। কি হলো, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। মারিয়া আসে আমার কাছে। আমি বললাম, দেখ মন খারাপ করে থাকিস না বোন, আম্মু তোর দোষ দিচ্ছে। আমি তো জানি তোর দোষ নাই। নিজের ছেলে রাস্তা দেখে চলতে পারে না, মাঝে আবার আরেকজনকে দোষ দিচ্ছে। তখন আব্বু এসে চিল্লাচিল্লি শুরু করে দিল যে এই বলে, আমার এত গাড়ি, টাকা পয়সা কার জন্য কামাই করি? যেই গাড়ি আমার কোনো কাজে আসে না। 3-4 বছর আগে একটা ছেলের জন্য বাপের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার কি বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? আজ যদি তুই গাড়ির নিচে পড়ে মরে যেতিস তাহলে আমাদের কি হতো সেটা একবার ভেবে দেখেছিস? না, যখন নিজে একদিন বাপ হবি তখন বুঝবি আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। আচ্ছা আদি, তুমি কি কেউকে সন্দেহ করো? না পুলিশ আঙ্কেল। কিছু একটা বলো যেটা দিয়ে আমরা তাকে ধরতে পারি। একটা জিনিস আমার মনে আছে, ওইটা দিয়ে ধরতে পারেন। কি সেইটা বলো, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যেন খুঁজে পাই। আদির মা বলে দিলাম, আজ থেকে যেন সে নিজের গাড়ি বাদে বের না হয়। তোমার ছেলের মাথাটা ঢুকিয়ে দিও। আদি কি বলছে তুই শুনছিস? চুপ হয়ে আছি। কি শুরু করছো তোমরা? ভাই অসুস্থ আর তোমরা চিল্লাচিল্লি শুরু করছো? কিছুক্ষণ পরে ডাক্তার আসলে এসে বলে, আপনার রোগী বাসায় নিয়ে যেতে পারেন। আম্মু সাথে সাথে আমাকে তুলে নিলে। একদিকে আম্মু, আরেকদিকে আব্বু, আর মারিয়া মাঝখানে। আব্বু আমাকে শক্ত করে ধরে রাখছে আর আম্মু অন্য দিক দিয়ে ধরে রাখছে। আসলে আজ বুঝলাম আব্বু আম্মু যে কি পরিবার ছাড়া বেঁচে থাকা মানে হয় না। আব্বুর উপর যে রাগ ছিল সেই রাগটা আমার কমে গেছে। আমাকে গাড়িতে ওঠানো হলে একপাশে আম্মু, আরেক পাশে মারিয়া আর আব্বু সামনের সিটে। ঠিক মতো রাস্তা পার হতে পারিস না তুই? পারি তো, বাট কখন যে কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারি নাই। বুঝবে কি করে? বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হয়। আবারও ভাইয়াকে বকা দিচ্ছ তোমরা? চুপ থাক, বেশি কথা বলিস কেন তুই? কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসলাম। আমাকে আমার রুমে দিয়ে আসলে আমি শুয়ে পড়লাম। হঠাৎ করে মনে পড়লো আমার ফোনের কথা। আমি সাথে সাথে মারিয়াকে ডাকলাম আর বললাম আমার ফোন। মারিয়া বলে, আমি জানি না, কই তোমার ফোন? কি তুই ফোনটা রাখবি না? এত কিছু খেয়াল ছিল না। যা তুই আমার সামনে থেকে যা এখন। রাগের কি আছে, নতুন একটা ফোন কিনে নিলে তাহলেই তো হয়। আমি চুপ করে আছি। মারিয়া কিছুক্ষণ পর ফোনটা আমার হাতে দেয়। ফোনটা পেয়ে আমার মুখে একটা হাসি ফোটে। কি আছে এই ফোনে যা তোমার হাসি ফুটালো? তুই বুঝবি না বলে মারিয়াকে রুম থেকে বের করলাম। তখনই জানাতুলের কল। কি রে, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখা করতে পারবি আজ? না রে, এখন আর দেখা করা সম্ভব না। আচ্ছা পরে কথা বলি, আম্মু এসেছে বলে কলটা কেটে দিলাম। কি করিস? শুয়ে আছি। দেখলাম আব্বু আম্মু পিছে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমাকে শুয়ে থেকে তুলে দিলে আব্বু নিজের হাতে আমাকে খাবার খাওয়াই দিল। আসলে আব্বু আম্মু যে কি তা এখন বুঝতে পারছি। খাওয়া দাওয়া শেষ করে আমাকে শুয়াই দিল। এইভাবে কেটে গেল অনেক দিন। বাট জান্নাতুলের সাথে আর দেখা করি নাই, শুধু ফোনে কথা বলছি। দেখতে দেখতে ভার্সিটিও খুলে গেল, আমিও সুস্থ হয়ে উঠি। অনেক দিন পরে ভার্সিটিতে যাব। আম্মু অনেকবার বলেছে যে গাড়ি নিয়ে যাবার জন্য, বাট আমি যাই নাই, সেই বাসে যাই। আমি বাসে করে ভার্সিটিতে গেলাম। দেখলাম আদিবা তার বন্ধুদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে মজা নিচ্ছে। আমি তাদের সামনে দিয়ে যাচ্ছি, দেখলাম জান্নাতুল ওই কোনায় দাঁড়িয়ে আছে। যে ওদের সামনে দিয়ে যাব ঠিক তখনই আদিবা আমাকে ল্যাং মেরে ফেলাই দিল। একটি গাড়ির উপর আমার কপালটা ফুলে গেছে। আদিবা আর তার বন্ধুরা মজা নিয়ে বলে আমি নাকি হাঁটতে পারি না, তাই নাকি আমি পড়ে গেছি। তখন জান্নাতুল, ওই তোরা তো তাকে ল্যাং মেরে ফেলাইছিস, আমি তো দেখলাম। জান্নাতুল আমার কপালটা দেখে সাথে সাথে আমার কাছে এসে বলে, আদি চল, তোর কপালটাই বরফ দিতে হবে। চল বলে গাড়ি কালারের দিকে নজর গেছে, সাথে গাড়ির নাম্বারের দিকেও গেল। সাথে সাথে রাগটা বেড়ে গেল। আমি বললাম, জান্নাতুল আমি যাব না, তুই একটু দূরে যা। কেন আবার কি হয়েছে তোর? দেখে তো মনে হচ্ছে রেগে আছিস এই গাড়িটার সাথে। আরে গাড়ি দেখে লাভ নাই, এমন গাড়িতে উঠে কখনো পারবি না তুই। জান্নাতুল ওই যে লাঠিটা আমাকে একটু এনে দে প্লিজ। ওকে এনে দিচ্ছি, বাট কি করবি? বলতে বলতে জান্নাতুল আমাকে এনে দিলে লাঠিটা আমি হাতে নিয়ে প্রথম বাড়িটা সামনের গ্লাসে মারলাম। সাথে সাথে আদিবা লাফ দিয়ে উঠলে, এই তুই কি পাগল হয়ে গেছস নাকি?
ওই ফকিন্নির পোলা, তোকে বেচলেও এই গাড়ির এক চাকাও কিনতে পারবি না। কে শুনে কার কথা? আমি ইচ্ছে মতো গাড়ির কাজ ভাঙছি। জান্নাতুল আমাকে বাধা দিচ্ছে, বাট আমি কারো কথা শুনছি না। কেউ আমার কাছে আসেও না ভয়ে। আদিবা তার আব্বুকে কল দিয়ে সব বলে, আর আমি এই দিক দিয়ে সব কমপ্লিট করে ফেলাইছি। তখন জান্নাতুল বলে,